অনলাইনে রোগীরা প্রশ্ন করে থাকেন যে ঘুমের ভিতরে স্ট্রোক হয় কিনা বা ঘুমের ভিতরে স্ট্রোক হলে করণীয় কি বা কেন হয়। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর আশরাফুল হক, নিউরোসার্জারি বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কর্মরত আছি এবং রয়্যাল মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়মিত চেম্বার করি। ঘুমের ভিতরে স্ট্রোক খুব আনকমন ব্যাপারটা এরকম নয়। ঘুমের ভিতরে স্ট্রোক করে থাকে, স্টাডি বলে যে 20 থেকে 25% স্ট্রোক এরকম হয়ে থাকে এবং এটার একটা নাম আছে ওয়েক আপ স্ট্রোক। এবং আর্লি মর্নিং এ, অর্থাৎ দেখা যায় যে আমাদের দেশে যদি আমরা চিন্তা করি ভোর 6টা থেকে হয়তো 12টা, এর ভিতরে কিন্তু স্ট্রোকের পরিমাণটা অনেক ক্ষেত্রে একটু বাড়তি পাওয়া যায়। এবং এই যে ঘুমের ভিতরে যে স্ট্রোক করা, এটার কিছু কারণ পুরোপুরি বোঝা না গেলেও বেশ কিছু কারণকে চিহ্নিত করা হয়। যেমন একটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়ার, অর্থাৎ অবস্ট্রাকটিভ যদি স্লিপ অ্যাপনিয়া হয়, অর্থাৎ রোগীর যদি ঘর করা বা নাক ডাকা বা অবেস পেশেন্ট বা ভারী পেশেন্ট, শর্ট নেক বা ঘুমের ভিতরে যে বিভিন্ন পজিশনের কারণে শ্বাসের যদি নিতে কষ্ট হয়, তখন এইটা মাথার ভিতরে চাপ তৈরি করে এবং চাপ তৈরি করলে সেই ক্ষেত্রে অনেক সময় এরকম স্ট্রোকের বিষয় বলা হয়। এবং বিশেষ করে ইসকেমিক স্ট্রোক আমরা বলি, যেটা স্ট্রোক দুই রকমের, একটা হ্যামোরেজিক, একটা ইসকেমিক স্ট্রোকের প্রকোপটা দেখা দিতে পারে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে যাদের হাই ব্লাড প্রেশার থাকে, তারপরে ঘুমের যদি কোনো সমস্যা থেকে থাকে, দেখা যাচ্ছে যে কম ঘুম বা অতিরিক্ত ঘুম, দুটার ক্ষেত্রে বলা হয়ে থাকে। হার্টের যদি কোনো সমস্যা থাকে, যেমন এট্রিয়াল ফিব্রিলেশন বা হার্টের যেই নর্মাল যে রিদম বলি বা যে ছন্দ আছে, সেই ছন্দের কোনো সমস্যা, এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রোকের প্রকোপটা তাদের ক্ষেত্রে একটু বেশি দেখা দিতে পারে। এর বাইরে যেটা হচ্ছে যে অতিরিক্ত স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন যেটাকে বলি, এই ধরনের বিষয়গুলো থাকলে কিন্তু সেই ক্ষেত্রেও এইটার ঝুঁকিটা বেড়ে যায়। এবং আরেকটা স্টাডিতে বলা হয় যেটার অন্যতম একটা কারণ যে আমাদের যে শারীরিক যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন আর্লি মর্নিং এ ব্লাডের যে তারল্যটা, অর্থাৎ যেটাকে ভিসকোসিটি বলি, সেটার কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনের কারণেও স্ট্রোকের বিষয়টা কিন্তু পরিলক্ষিত হয়। যে রোগীরা আমাদের কাছে আসে হসপিটালে, মূলত এই ধরনের পেশেন্টগুলো ইমার্জেন্সিতেই আসে হসপিটালে ভর্তি হওয়ার জন্য। যে একটা সুস্থ স্বাভাবিক লোক রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমালেন, ঘুমের ভিতর দেখি যে ডাকতেছে আর উঠতেছে না। তো উঠার পরে দেখা গেছে যে তার একটা পাশ অবশ হয়ে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। পরবর্তীতে আসার পরে আমরা সেই ক্ষেত্রে সিটি স্ক্যানে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে আমরা তখন জানতে পারি বা বুঝতে পারি বা ডায়াগনোসিস করি আমরা যে তার একটা স্ট্রোক করেছেন। স্ট্রোক করেছে সেটা বোঝার জন্য যে বিষয়টা দাঁড়ায়, সেটা হচ্ছে যে সকালবেলা যদি দেখা যায় যে তার কথা জড়িয়ে যাচ্ছে, মুখ একদিকে বাঁকা, কোনো একটা পাশ অবশ, অথবা রোগীটা অজ্ঞান, সাথে বমি করে দিল, এই ধরনের বিষয় যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যে এই রোগীটা স্ট্রোক করেছে বা এইরকম কোনো সমস্যা, গুরুতর সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে দ্রুত কোনো জরুরি হাসপাতালে অথবা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে, নিউরোসার্জন, নিউরোলজি যারা আছেন তাদের তত্ত্বাবধানে চলে আসাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ এই ক্ষেত্রে হচ্ছে যে সময় একটা বড় ফ্যাক্টর। ঘুমের ভিতরে যখন স্ট্রোকটা করে তখন কিন্তু আসলে সময়টা নির্ধারণ করা যায় না আসলে, যে উনি ঠিক কয়টার সময় স্ট্রোকটা করছেন। তো ফলে সকালবেলা যখন রোগীটাকে জাগানো হয় বা যখন মানুষজন বুঝতে পারে যে সামথিং রং, তখন কিন্তু একটা যে ভ্যালুয়েবল টাইম আমরা পাই। অর্থাৎ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা সম্ভব হয়, তত রোগীর আউটকামটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা প্রিভেনশন অথবা এটার প্রকোপটা কমানোর উপায় কি, যেই কারণগুলো চিহ্নিত করা হয়েছে সেইগুলোকে সমাধান করার চেষ্টা করা। যেমন হচ্ছে যে যদি তার অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া থাকে, অর্থাৎ ঘুমের ভিতরে তার শ্বাসের সমস্যা হয়, দম আটকে আসে বা এই ধরনের সমস্যাগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেটা সমাধানটা করতে হবে। যেমন নাক কান গলার বিশেষজ্ঞরা ওনারা এটার বিভিন্ন রকমের চিকিৎসা করে থাকেন, বা স্লিপ স্পেশালিস্ট যারা থাকেন তারা বিভিন্ন রকমের চিকিৎসা করে থাকেন, অনেক সময় সার্জারি করারও প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে তাদের পরামর্শ মতো সেই খাবারটা করতে হবে। এর বাইরে যদি কারো রক্তচাপ বেশি থাকে, হার্টের সমস্যা থাকে, সেইগুলো সমাধান করা। যদি কারো সেক্ষেত্রে ডায়াবেটিস থাকে, অতিরিক্ত ওজন থাকে, সেইগুলোকে কন্ট্রোল করা। সাথে হচ্ছে যদি অতিরিক্ত ধূমপানের অভ্যাস থাকে বা অ্যালকোহল কনজাম্পশনের অভ্যাস থাকে, তাহলে সেই জিনিসপত্রকে কন্ট্রোল করা, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই প্রকোপগুলো কিছু কমিয়ে আনা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।